প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আপডেটে। এই মুহূর্তের সর্বশেষ যে বিশ্ব সংবাদ সেটি আপনাদেরকে আজকে জানিয়ে দিব। আজকে আন্তর্জাতিক আঙিনায় একটি খবর এসেছে, সেটি হলো যে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। এই কথা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের নিযুক্ত নতুন রাষ্ট্রদূত ফক্স নিউজকে বলেছেন যে দ্বীপটি দখল করার যে অভিপ্রায় সেটি যুক্তরাষ্ট্রের নেই, তবে ফিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় আগ্রহী তার দেশ। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে এটা ডালমে কুচ কালা হয় একটা শব্দ আছে, সেটি যে তার এই আগ্রহটা আসলে কি নিয়ে সংলাপ করতে চায় যুক্তরাষ্ট্র। আজ ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ল্যান্ড্রি এই কথা জোর দিয়ে বলেন যে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের সঙ্গে আলোচনা করতেই হবে এটা বুঝতে যে সামনে এগিয়ে যেতে তারা কি করতে চায়। ল্যান্ড্রি প্রশ্ন করেন যে তারা কি খুঁজছেন, কি ধরনের সুযোগ তারা চান, অর্থাৎ গ্রিনল্যান্ডবাসী কি ধরনের সুযোগ তারা পাননি, কি ধরনের সুযোগ চান, আর যে সুরক্ষা পাওয়ার কথা তা কেন পাননি। এই প্রশ্ন নিঃসন্দেহে একটি উস্কানিমূলক ব্যাপার। এর বাইরে আরেকটা খবর আছে আমাদের প্রতিবেশী দেশে, সেটি হলো যে আসামে আদিবাসীদের সঙ্গে বাঙালি বিহারীদের সংঘর্ষে দুজনের মৃত্যু ঘটেছে, আগুনের ঘটনা ঘটেছে। সেখানে বলা হচ্ছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মধ্য দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্তশাসিত কার্বি আংলং জেলায় কয়েকদিনের সহিংসতায় অন্তত 2 ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় অর্ধশত, যাদের অধিকাংশই আসাম পুলিশের সদস্য। মৃত 2 জনের মধ্যে আদিবাসী আথিক তাইমুং এবং অন্যজন হিন্দু বাঙালি সুরেশ দে বলে জানা গেছে, এবং সুরেশ দে শারীরিকভাবে প্রতিবন্ধিতার শিকার। চলতি সপ্তাহের গোড়ার দিকে আদিবাসী ও আদিবাসী না এমন 2 গোষ্ঠীর মধ্যে এই সংঘাত শুরু হয়। সোমবার অর্থাৎ পরশুদিন বিক্ষোভকারীরা স্বায়ত্তশাসিত কার্বি আংলং পরিষদের প্রধান ব্যবস্থাপক ও বিজেপি নেতা তুলিরাং রংহাংয়ের পৈতৃক বাড়ি জ্বালিয়ে দেন। আমরা আন্তর্জাতিক দুনিয়ার আরও কিছু খবর আপনাদেরকে জানাবো। সেটি হলো যে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তুমুল উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। আমরা আজকে রয়টার্সের খবরে দেখতে পাচ্ছি যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে আলোচনা আবারও শুরু করার যে ইস্যু তৈরি এই বিষয়ে, সেটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে তুমুল কথা কাটাকাটি বাকযুদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে যে তারা সরাসরি আলোচনার জন্য প্রস্তুত, আর ইরান যুক্তরাষ্ট্রের যেসব শর্ত সেগুলো অযৌক্তিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। আপনারা হয়তো জানেন যে গত বেশ কিছুদিন ধরেই এবং ইরান ইসরায়েল যুদ্ধ পরে থেকেই বেশ উত্তপ্ত পরিস্থিতি চলছে ইরানের সাথে পরমাণু চর্চা নিয়ে, ইরানের পরমাণুর অধিকার, পরমাণু অস্ত্র বানানো এই বিষয়টা নিয়ে। আপনারা জানেন জুনে ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের একটা সংঘাত হয়েছে, এবং সেখানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 5 দফা পরমাণু সংক্রান্ত আলোচনা হয়েছিল। ইরান এবং ইসরায়েলের মধ্যে ওই সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে বাংকার বাস্টার বোমা সহ টমাহক বোমা মেরে এই সমস্ত পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করে দেয় অথবা ব্যাপকভাবে ক্ষতি সাধন করে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা যেটি ছিল সেটি ভেস্তে যায়। এর বাইরে আমি একটা ভালো খবর ইরানের জন্য, সেটি হলো অবৈধ তেলসহ জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তারা আইআরজিসি নেভি যেটা আজ একটি জাহাজ জব্দ করেছে। জব্দ করা জাহাজে 40 লাখ লিটার অবৈধভাবে পাচার করা জ্বালানি তেল ছিল। জাহাজটিতে 16 জন ক্রু ছিল, তারা কেউই ইরানি নাগরিক নন। মূলত জাহাজটি ইরানের জলসীমা ছাড়ার চেষ্টা করছিল, সেই সময় এটি আটক করা হয়। এটি একটি নিয়মিত জ্বালানি পাচার বিরোধী অভিযান। এটা ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এটি জ্বালানি তেল পাচার বিরোধী যে অভিযান ইরানের আইআরজিসি নৌবাহিনী চালায়, সেই অভিযানে মূলত এটা আটক করা হয়েছে। তো এর বাইরে আজকের দিনের যে উল্লেখযোগ্য খবর সেটি হলো যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধবিরতি আলোচনা চলছে, সেই যুদ্ধবিরতি আলোচনা নিয়ে একটি খবর আছে। সেটি হলো যে
যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা শেষে যুদ্ধবন্ধে 20 দফা মানে 20 দফার শান্তি প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তো এর আগে যেটা হয়েছে যে রাশিয়া যুক্তরাষ্ট্রের দেয়া যে শান্তি প্রস্তাব সেটিতে প্রথম দিকে সম্মতি দিলেও পরে এখন ভাবছে যে তারা এই যুদ্ধবিরতি প্রস্তাব মানে আপডেট করতে চায়, কিছু বিষয় যেগুলো পরিবর্তন করতে চায়। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা চূড়ান্ত সমাধান নয়, বরং আলোচনার একটা প্রাথমিক ভিত্তি। এই মন্তব্য করেছে যে এটা একটা প্রাথমিক ভিত্তি, আসো আমরা আবার আলোচনা করে একটা চূড়ান্ত রূপ দেই। তো এই চূড়ান্ত রূপের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনার পরিকল্পনা করছে রাশিয়া। রাশিয়ার দাবি হলো যে ইউক্রেনের সামরিক শক্তির উপর আরও কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করতে হবে। মানে তাদের যে সমস্ত মানে রাশিয়ার প্রত্যাশা অনুযায়ী যে সমস্ত সীমিতকরণ, অর্থাৎ রাষ্ট্র বা সামরিকীকরণ বা প্রতিরক্ষা খাতের যে সীমিতকরণ মানে শর্ত ছিল, সেটি আরও সংকুচিত এবং কঠোর হিসেবে আরোপ করতে চায় রাশিয়া। এই জন্য শান্তি পরিকল্পনায় পরিবর্তন আনার কথা বলছে, সীমাবদ্ধতা আরোপ করতে হবে। পাশাপাশি ন্যাটোর ভবিষ্যৎ সম্প্রসারণের বিষয়ে স্পষ্ট ও দৃঢ় নিশ্চয়তা চায় মস্কো, যাতে ইউক্রেন কখনোই এই সামরিক জোটে অন্তর্ভুক্ত হতে না পারে। এছাড়া রাশিয়া চায় যে তার উপর যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি তুলে নেওয়া হোক এবং বিদেশে জব্দ করা রুশ সম্পদগুলো ফেরত দেওয়া হোক বা এই জব্দ প্রত্যাহার করা হোক। তো এটি নিঃসন্দেহে নতুন অবস্থান রাশিয়ার। আর আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে ইউক্রেনে যে সমস্ত রুশ ভাষাভাষী আছে, আপনারা যুদ্ধের শুরুর দিকে রাশিয়া যে দাবি করেছিল যে রুশ ভাষাভাষীদের সুরক্ষার জন্যই বা রুশ ভাষাভাষীরা তারা অধিকার বঞ্চিত এবং তারা অবিচারের শিকার হচ্ছে, তাদের জন্যই মূলত ইউক্রেন আক্রমণ, এ ধরনের যুক্তি কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এখন নতুন করে সেই শান্তি প্রস্তাবের শর্ত পরিবর্তন করে রুশ ভাষাভাষীদের সুরক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বলছে রাশিয়া। সব মিলে রাশিয়া স্পষ্ট করেছে যে 20 দফা শান্তি পরিকল্পনা বা প্রস্তাব অপরিবর্তিতভাবে তারা গ্রহণ করতে প্রস্তুত নয়। এর বাইরে আরেকটি খবর আমরা দেখেছি, গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো যে আলজেরিয়া ফরাসি উপনিবেশভুক্ত একটি দেশ ছিল, সেখান থেকে স্বাধীনতা পাওয়া আলজেরিয়া নতুন করে আইন করেছে যে ফরাসি এই উপনিবেশ আরোপ করাটা শুধু অবৈধ না, অপরাধ হিসেবে ঘোষণা করে আইন করেছে, সংসদে পাশ করেছে। আর হচ্ছে 2022 সালে রাশিয়ার আক্রমণের পর প্রথমবারের মতো ভোটার চালু করেছে ইউক্রেনের আরেকটি ঘটনা আমি দেখেছি, সেটি হলো যে জেলেনস্কি, ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি, সে আগামীকালকে যে ক্রিসমাস 25 ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি রাশিয়ার ধ্বংস চেয়েছেন। এটা একটা ভালো খবর মানে জেলেনস্কির জন্য একটা প্রতিক্রিয়া আর কি, তার ড্রিম যে রাশিয়া ধ্বংস হয়ে যাক। আচ্ছা, এর আগে আমাদের এই চ্যানেলে খবর দিয়েছি তুরস্কের বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান সহ নিহত হয়েছে 5 জন। আমরা এই চ্যানেলের আগের যে ভিডিও, সবশেষ ভিডিও, সেখানে আমরা বলেছিলাম যে এটার পেছনে মানে অন্য কোনো দেশের হাত থাকতে পারে, এই দুর্ঘটনা স্রেফ দুর্ঘটনা নয়, এর পেছনে নেপথ্যে অন্য কারণ থাকতে পারে। তবে সেই গুঞ্জনের কিন্তু ডালাপালা মিলতে শুরু করেছে এবং পরিষ্কার হতে শুরু করেছে, এর পেছনে পৃথিবীর একমাত্র অবৈধ দখলদার রাষ্ট্রটির হাত থাকতে পারে। আরও একটি বিষয় আমরা খবর দিতে চাই, সেটি হলো 25 ডিসেম্বর, অর্থাৎ এই যে দিনটি শুরু হলো, এই দিনে তুরস্ক সফর করছেন সুদানের নেতা আবদেল ফাত্তাহ আল বুরহান। আপনারা জানেন যে সুদান সংঘাতে জর্জরিত, তো সেখানেও তুরস্ক একটি সহযোগিতার হাত বাড়াবে বলেই মনে হচ্ছে এবং এই ক্ষেত্রে সমর্থন পাচ্ছেন আবদেল ফাত্তাহ আল বুরহান। আর আরেকটি খবর দিয়ে শেষ করব, ডিজিটাল সেন্সরশিপ ইস্যুতে সাবেক ইউরোপীয় ইউনিয়ন কমিশনার সহ 5 ইউরোপীয় নেতার উপরে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এই ছিল এখনকার মতো সবশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকুন আর আমাদের অনুসরণ করুন।